আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন, দীর্ঘ 6 বছর অতিক্রান্ত হয়ে প্রতিদিন সকাল 7:30 আপনারা আজকের ভাবনা দেখছেন। পশ্চিমবঙ্গে সাংস্কৃতিক মানচিত্র বলুন বা বাংলা টিভি চ্যানেলে, এটা চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান বাংলা টিভি চ্যানেলে একটা নতুনত্ব নিয়ে এসেছে। এবং আপনারা দেখবেন আমাদের অনুষ্ঠানে গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ, আলোচনা, নানাবিধ বিষয় এখানে ছড়িয়ে থাকে। এবং বিভিন্ন দিন বিভিন্ন বিষয় আপনারা যারা প্রতিদিনের দর্শক তারা জানেন, আর যারা রিমোট ঘোরাতে ঘোরাতে চলে আসেন তারাও দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন অনেকেই। আমাদের সৌভাগ্য যে প্রচুর দর্শক আমাদের অনুষ্ঠান দেখে, আপনাদের জন্যই আমাদের জয়যাত্রা অব্যাহত। আজকে আমরা কিন্তু যাব আবৃত্তির অনুষ্ঠানে, এবং আজকে যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন তার সাথে আগে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে সলিল সরকার। নমস্কার। সলিল সরকার দীর্ঘদিন ধরে আবৃত্তি করে আসছেন, এবং বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অনুষ্ঠানের পরিচালক হিসেবে ওনাকে দীর্ঘদিন ধরে জানি, এবং যার সুবাদে তাকে আজকে আমন্ত্রণ জানানো। আমরা সলিল বাবুর কণ্ঠে, কারণ যেহেতু শিল্পী আবৃত্তির, সেখানে আমার কথা বাড়িয়ে লাভ নেই, আমরা বরং সলিল বাবুর প্রথম কবিতায় চলে যাই। আমি শুরু করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরানো ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। প্রথম কবিতাটি শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে শুরু করলেন, আর নির্বাচন অবশ্যই যথাযথ, কারণ প্রভাতের অনুষ্ঠানে প্রভাতের কথা দিয়ে যেমন তিনি শুরু করলেন। আর তারপরে সত্যি কথা তো যে আজকে যখন কোনো কোনো সকাল মানুষের জীবনে এমন হয়ে ওঠে, সেই সকালটা একটা মানুষের জীবনে অন্য একটা মাত্রা বহন করে,
যেটা প্রতিদিনের থেকে আলাদা, যার জন্য এই কবিতাতেই আমরা দেখলাম হেসে খল খল গেয়ে কল কল তালে তালে দিব তালে। এই মনটা আমার মনে হয় সলিল সরকারের আবৃত্তির এই বিষয় শুনতে শুনতে আপনাদের মনের অন্তরেও নিশ্চয়ই করাঘাত করেছে। আমরা শিল্পীর কণ্ঠে পরবর্তী কবিতার আবৃত্তিতে চলে যাচ্ছি। এবারে শোনাই কাজী নজরুল ইসলামের কবিতা ব্যথার সাঁতার পানি ঘেরা চোরাবালির চর। ওরে পাগল, কে বেঁধেছিস সেই চরে তোর ঘর? শূন্যে তড়িতে দেয় ইশারা, হাট তুলে দে সর্বহারা। মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর। দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি, দুলিয়ে তরু কর। কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরুল। ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল। নায়ের মাঝি, নায়ের মাঝি, পাল তুলে তুই দে রে আজি। তুরঙ্গই তুফান তাজি, তরঙ্গে খায় দোল। নায়ের মাঝি, আর কেন ভাই মায়ার নোঙর তোল? ভাঙন ভরা আঙনে তোর যায় রে বেলা যায়। মাঝি রে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায়। যায় চলে ওই সাথের সাথী, ঘনায় গহন শাওন রাতি। মাদুর ভরা কাঁদন পাতি, ঘুমস নেই আর হয়। ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায়। হীরা মানিক চাসনি ক তুই, চাসনি তো সাতক্র। একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব তোর। চাইলি রে ঘুম শ্রান্তি হরা, একটি ছিন্ন মাদুর ভরা। একটি প্রদীপ আলো করা, একটু কুটির দৌড়। আসলো মৃত্যু, আসলো জরা, আসলো সিঁধের চোর। মাঝি রে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল। শক্ত মাটির ঘায়ে হও রক্ত পদতল। প্রলয় পথিকে চলেবি ফিরি, দোলেবি পাহাড় কাননে গিরি। হাঁকছে বাদল ঘিরি ঘিরি, নাচছে সিন্ধু জল। চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল। চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল। কবিতাটা বোধহয় সর্বহারা। সর্বহারা কবিতা। নজরুলের লেখা বুঝতেই পারছেন। আর নজরুল তো সাম্যবাদী কবি, সাম্যের কথা বলেছেন এবং সর্বহারা নামকরণের মধ্য দিয়ে একটা বুঝতে পারছেন নজরুলের চিন্তা চেতনা, গভীরতা, মনন অন্য ধরনের। আর তারপরে আর নজরুল এই আজকের বর্তমান সমাজের প্রেক্ষাপটেও যদি বলি, তার আগেও বলি, নজরুলের কিন্তু একটা বিদ্রোহী রূপ তো আছেই। উনি যদিও বলেছেন আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ, কিন্তু বিদ্রোহটাই তার মূল সত্য। এবং উনি একটা কথা বলে গেছিলেন, আমার মনে আছে সেই কুলি মজুর কবিতায়, তুমি শুয়ে রবে তলার পরে আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। তা কিন্তু আজও কিন্তু আমরা দেখতে পাই তার কোনো কুল কিনারা ঘটেনি। ইতিমধ্যে আমরা জানি অনেক বাজেটের পর বাজেট পেশ হয়, অনেক কিছু হয়। আমি জানি না দরিদ্রের বা সর্বহারাদের উন্নতি কতটুকু হচ্ছে। যাকে কবিরা সত্যদ্রষ্টা, তারা যা ভাবেন লেখেন, পরবর্তীকালে কি হয় সেটা আমাদের বিষয় নয়। আমরা এবার চলে যাই সলিল সরকারের কণ্ঠে পরবর্তী কবিতার আবৃত্তি। এবারে শুরু করি আধুনিক কবিদের কবিতায়। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা রাস্তা কারো একার নয়। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি তখন রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয় দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। একটা অন্ধকার ঘরে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই। তাকে পাহারা দেবার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে ওঠবোস করাতে? ধর্ম যতদিন দুঃখে মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন তার সাথে কারো কোনো ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়,
আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়। আর তখন তার গলা থেকেও ধর্মের ষাঁড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো নইলে। পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন, এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায়, তারপর যার যেদিকে রাস্তা সেই দিকে মুখ করে সামনে, আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কাউকে রাস্তা ছেড়ে দেয় না। এই পৃথিবীতে যতদিন গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। ধন্যবাদ আবৃত্তিকার সলিল সরকারকে এই ধরনের একটি কবিতা নির্বাচনের জন্য। বীরেন্দ্র চট্টোপাধ্যায় শক্তিশালী কবি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং একটা সময় আমার আজও মনে আছে, তখন আমি সম্ভবত কলেজে পড়ি, একটা সময় বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার কলেজ স্কোয়ারে ওখানে দেখা হয়েছিল কোনো একটি চায়ের দোকানে বা কিছু। তো আমার খুব মনে আছে, ভদ্রলোককে আমি বলেছিলাম আমি একদিন আপনার বাড়ি যাব। উনি মজা করে বলছেন, যাইবা কিন্তু বই কিনতে হইব। তো মানে ঢাকুরিয়ায় বাড়ি ছিল। এই যে একটা সহজ সরল মানুষ ছিলেন, এবং তার মধ্য দিয়ে এই যে কবিতাগুলো বেরিয়ে এসছে, এগুলো আমাদের একটা সমাজ দর্পণ বলতে পারেন। যাক, আমি বেশি আলোচনায় যাব না আজকে, কারণ এই কবিতা নিয়ে বলতে গেলেই আধ ঘন্টা চলে যাবে। ঘটনা হচ্ছে, আমরা আজকে যেহেতু আমরা সলিল সরকারের আবৃত্তি শুনবো, এটাই আজকে আমাদের মূল বিষয়। আমাকে তো আপনারা রোজই দেখছেন, সুতরাং এইটা কোনো বিষয় নয়, বিষয়টা সলিল সরকার। আমরা পরের কবিতায় চলে যাই। এবারে শোনাই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, ওইখানে আমি আমার খাটিয়া এনে শোবো। গাছতলা আমার আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই। আমার একঘেয়েমি ভীষণভাবে আমাকে দুর্বল করে, তাই গাছতলা আমার আর ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো, আমাদের 5 রুটি চাই না, আমাদের 5 নয়া চাই না, আমাদের সবুজ হাফ প্যান্ট পরিয়ে সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়িয়ে দাও, আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির গভীর অন্ধকার থেকে একজন কালো রঙের মানুষ উঠে এসে বলবে, একি আমার জন্য কোনো শোকসভা নেই কেন? আমি ডিনামাইট নিয়ে গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে, আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে। আমার নামে কোনো রাস্তা নেই কেন? তবে এইসব রাস্তা কাদের নামে? তাদের তো চিনি না। একদিন ধান ক্ষেতের কাদা জলমাখা একজন মানুষ নিজের থেকে আরো অনেক লম্বা হয়ে গলা তুলে বলবে, তোমরা যারা কোনোদিনও কাদা জল মাখনি, শোনোনি মাটিতে কোনো আওয়াজ, জানো না কান্না ঘাম রক্তে সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানেরা থাকে উপবাসে। তোমাদের লজ্জা করে না? আমি আসছি। সুনীল গঙ্গোপাধ্যায় আজ আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার কবিতা আজও আমাদের মধ্যে বেঁচে রয়েছে। এবং সত্যি কথা বলতে গেলে এই জাতীয় কবিতার গভীরতা কতখানি আপনারা বুঝতে পারছেন, যারা কবিতা ভালোবাসেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমার এগুলো এই সমস্ত সৌভাগ্যগুলো হয়েছিল, এই সুনীল গঙ্গোপাধ্যায়েরও খুব ভালো ব্যবহার আমি পেয়েছিলাম আনন্দবাজার অফিসে এক এক সময় গিয়ে। আর আমরা তখন অল্প বয়স, কিন্তু সেই সময় একটি ছোট হলে আমাদের তখন এই সমস্ত ওনারা আমাদের ভীষণ শ্রদ্ধার পাত্র, তাকে একবার সংবর্ধনা আমরা দিতে পেরেছিলাম এবং তিনি সানন্দে সেটা গ্রহণ করেছিলেন। এবং আমার এখনো মনে আছে, যখন মঞ্চে উনি বসে আছেন, আমি তার পাশে দাঁড়িয়ে কবিতা বলছি, আমি একটি কবিতা আবৃত্তি করতে গিয়ে আমি বললাম, এটা আপনি বলুন। উনি বলেন, না না, তোমরাই বলো, তোমাদের কণ্ঠে আমরা শুনতে চাই। এই সমস্ত মানুষগুলো আমাদের মধ্যে আজ হারিয়ে গেছে। বহু যে সমস্ত কবিদের কাছে আমাদের অনেক শিক্ষার আছে, যারা আমাদের অনেক বাংলা সাহিত্যকে অনেক সমৃদ্ধ করেছে, এগুলো সত্যিই ভুলবার নয়। আর অবশ্যই সলিল সরকারকে ধন্যবাদ দেব যে এই সমস্ত কবিদের লেখা আজকে তিনি তুলে এনেছেন, আজকে আবৃত্তির বিষয় করে তুলেছেন। আমরা সলিল সরকারের কণ্ঠে পরবর্তী কবিতায় চলে যাব। এবারে শোনাই দেবেশ ঠাকুরের লেখা কবিতা ভারতবর্ষ। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়।
ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে নেহরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার, তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটি। আমাদের প্রাইমারি স্কুলের কলুখা সাহেব সাদা দাড়ি, মাথায় ফেজ, ড্রিল করাতেন আমাদের ডান বাঁ, ডান বাঁ, ডান বাঁ। সস্নেহে সতর্ক করতেন, পাপা সকল হাত আর পা মিলিয়ে মিলিয়ে ফেল। কলুখা সাহেবের গোরের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চিরাগ হয়ে জ্বলছে। বদরু মিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ আর গোকুল মাহাতো একই পাটাতনে ধান ছাড়ে। সোনালী গোবিন্দভোগ ঠিকরে পড়ে সোনালী আলো। পদন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায়, বৈঠা ধরত হাসানুর রহমান। সামলে চলো মাঝি, সামুতে কাছাকাছির গাং, সোরাবালি স্তর আর ঘূর্ণিঝড়ের ঘাট। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা বা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে দেয় পূর্ণ আলো। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজাহারের সঙ্গে শচীনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার, বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় কর। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো 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 অনেক 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 বড় করা দরকার। কবি দেবেশ ঠাকুরের কবিতা আবৃত্তি করলেন সলিল সরকার। অস্বীকার করা যাবে না, দেবেশ ঠাকুর কিন্তু করাঘাত করেছেন সমাজের সেই অংশের প্রতি, অর্থাৎ মৌলবাদ, যেটা আমাদের সমাজকে ক্রমশ দুর্বল করে। আর বিষয়টা হচ্ছে আজকাল যে ধর্মীয় রাজনীতি, অর্থাৎ এই যে ধর্মীয় রাজনীতি, ধর্মকে নিয়ে যে রাজনীতি চলছে, এই জায়গাটা কিন্তু আমাদের কাছে কখনোই কাম্য ছিল না। ধর্ম কিন্তু রাজনীতির বিষয় হওয়া উচিত ছিল না। মানুষগুলো কিন্তু, আমি হিন্দু হতে পারি, সে মুসলমান হতে পারে, যে আমরা কিন্তু প্রত্যেকে মিলেমিশে আছি। আমাদের সাধারণ মানুষের মধ্যে কোনো ধর্ম নিয়ে কোনো চিন্তাই আসে না। এই নিয়ে যে আমরা চিন্তা করি একটি কথা, আমাদের রবীন্দ্রনাথ যে বার্তা দিয়ে গেছেন, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এইটুকু বললেই বুঝতে পারছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। আর এই ধর্মীয় উন্মাদনা আর ফ্যাসিস্ট শক্তি, এই দুটোর থেকে ক্রমশ দূরে থাকার দরকার আছে। কবিরা লিখছেন, দেবেশ ঠাকুর বর্তমানের কবি, সুতরাং উনি লিখছেন, উনিও প্রচেষ্টা চালাচ্ছেন। দেখা যাক সংশোধন কতটা হয়, সেটা ভবিষ্যৎ বলবে। সলিল সরকারও আবৃত্তি করছেন, মানুষের মাঝে ছড়ানোর চেষ্টা করছেন। আর সলিল সরকার তো আজকের শিল্পী নন, দীর্ঘদিন ধরেই মানুষের মাঝে এই সমস্ত কবিতা শুনিয়ে আসছেন। এবং এবার তার চিন্তা ভাবনা, কবিদের চিন্তা ভাবনা সব মিলেমিশে যদি কিছু হয়, সেটা অবশ্যই সমাজের পক্ষে একটা ভালো লক্ষণ হবে। কারণ আসল কথা হচ্ছে, আবৃত্তিকাররা তো, তাদের তো একটা সামাজিক দৃষ্টিভঙ্গি থাকবেই। এবং সলিল সরকারের ক্ষেত্রে এটা ভালো লাগলো যে ওনার প্রতিটি কবিতা নির্বাচনের মাধ্যমে কোথায় যেন একটা সামাজিক দৃষ্টিভঙ্গি কাজ করছে। অর্থাৎ তার শুধুমাত্র বিনোদনের জন্য যে বাচিক শিল্প নয়, আবৃত্তি শিল্প নয়, এটা সলিল সরকারের মতো মানুষেরা, শিক্ষিত মানুষেরা বুঝতে শিখেছেন। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। আজকের ভাবনার এই অনুষ্ঠান কিন্তু আজকে সকাল থেকে সলিল সরকার কবিতার মধ্য দিয়ে ভরিয়ে রেখেছে। আমরা পরের কবিতা আবৃত্তিতে যাচ্ছি। এবারে একটু প্রেমের কবিতা বলি। এতক্ষণ আবহাওয়াটা খুব ভারী হয়ে গিয়েছিল, একটু হালকা কবিতা বলি। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। আমার ভয় হলো তাই দারুণ, কারণ চোখ দুটো কৌতুকে, উঠতে পুড়তে আলোয় কালোয় ভাসছিল নীল সুখে।
বাগের গতর ভারী, মুখটি হাঁড়ি, অভিমানের পাহাড়, আমার ছোট্ট হাতের আঁচড় খেয়ে খোলে রূপের বাহার। মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। বাহ, শক্তি চট্টোপাধ্যায়ের একটা অত্যন্ত জনপ্রিয় কবিতা। আর শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার সাথে যখন সুনীল, শক্তি এরকম নামগুলো যেন এককালে বাংলার আকাশে বাতাসে ছড়িয়েছিল। যারা একটু আরো মানে আমাদের প্রজন্মের লোক মানুষ, তারা তো ভালো মতনই জানেন সুনীল শক্তি কম্বিনেশন কত শক্তিশালী ছিল। আমরা পরের আবৃত্তিতে যাই। পরের আবৃত্তি একদম আধুনিক এক কবি মীনাক্ষী দাসের কবিতা। আমি চলে যাব কোনো এক ভোরে, বৃষ্টি থামার শেষে, রেখে যাব শুধু হাজার কবিতা তোমাকেই ভালোবেসে। সব কবিতাই বড় অভিমানী, বড় বেশি অসহায়, ওরা যে শুধুই দুহাত বাড়িয়ে তোমাকেই ছুঁতে চায়। তুমি তো জানো না কত রাত জেগে, কত না চোখের জলে, প্রতিটা শব্দ সাজিয়েছি আমি আদরের মখমলে। কোনদিনও যদি মন কেঁদে ওঠে অজানা যন্ত্রণায়, অযাচিত ভাবে চোখ রেখো তবে এই কটি কবিতায়। ধুয়ে যাবে ব্যথা, সুখ পাবে মনে, শুধু এইটুকু ভেবে শেষে কোনো একজন কবিতা লিখত তোমাকেই ভালোবেসে, শুধু তোমাকেই ভালোবেসে। বাহ, এখানে বোধহয় এই দুটো লাইন খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। গিয়েছে সোনালী ভালোবাসা, তবু বুকে ওড়ে আজও কবিতা চিল। তো যাই হোক, কবিতা চিল বুকে উড়ুক, ভালোবাসাকে আরো, কারণ ভালোবাসা ওই যে বঙ্কিমচন্দ্র বলতেন, প্রণয় কর্কশকে মধুর করে, অসৎকে সৎ করে, অপূর্ণকে পুণ্যবান করে, অন্ধকারকে আলোকময় করে। একটু ভালোবাসার কবিতা যদি কবিরা লেখেন, বা সেটাকে যদি সমাজের আবৃত্তিকাররা ছড়িয়ে দেন, হোক না ভালোবাসা একটা প্রাণ পাক। আর আমরা সত্যি কথা বলতে গেলে বর্তমানকালে ভালোবাসার যে একটা রূপ দেখে থাকি, কোথায় যেন 30 বছর আগের থেকে একটা বোধহয় একটু পরিবর্তন এসছে। ভালোবাসার মধ্যে অনেক পরিবর্তন, যাচ্ছি না আমরা পরের কবিতার আবৃত্তিতে চলে যাই। পরের কবি আমাদের অত্যন্ত প্রিয় সুবোধ সরকারের কবিতা। ক্যালিফোর্নিয়াকে যখন এলো দোয়েল, তখন আমি জানতাম না ওর বাবার নাম রবিনসন, মায়ের নাম বনলতা সেন। তুমি বনলতা সেনের মেয়ে? বাবা যায়, এ আমি কার সঙ্গে বসে বিয়ার খাচ্ছি। সে আমার প্যাকেট থেকে সিগারেট নিয়ে ওষ্ঠ এবং অধরের মাঝখানে স্থাপন করে বলল, ড্যাম ইট, আমি বিয়ার খেতে খেতে দেখি তার ওষ্ঠ এবং অধরের মাঝখানে সিগারেট নয়, যেন আমেরিকা এবং এশিয়ার মাঝখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। পার্ক স্ট্রিটের ফ্লোরিয়ানা থেকে আমরা চললাম কলেজ স্ট্রিটের দিকে। পিঠ উপচে নেমেছে তার খোলা চুল। আমি বললাম, এই তোমার বিদিশায় একটু হাত দেব? সে বললে, শিট, আবার বনলতা সেন। আমি ট্যাক্সি থামালাম ওয়েলিংটনে। সেখানে পাহাড়ি মেয়েরা আসে শহর সাজাতে। একটা পাহাড়ি শাল কিনে দোয়েলকে উপহার দিই। বললাম, কি তুমি পড়বে তো? সবার সামনে আমাকে জড়িয়ে ধরে চুমু খেলো, বলল থ্যাংক ইউ। এরপর বইমেলা এসে গেল। লিটল ম্যাগাজিনের টেবিলে ফিসফাস ফিসফাস। আমি কাকে ওয়েলিংটনে শাল কিনে দিয়েছি একজন তরুণ কবি বলতে এসেছিল। আমি তাকে বলি, শোনো, শাল দিয়েছি, বাঁশ দেইনি, মানে সনেট লিখেছি আমি, ভিলানেল এখনো লিখিনি। দোয়েল ফিরে গেছে ক্যালিফোর্নিয়ায়, তার রোদ্দুর ফেলে গেছে পার্ক স্ট্রিটে। ভুলেও গেছি আমি, কিন্তু ভুলতে পারিনি 25 বছর আগে তার বাবা রবিনসন, মা বনলতা সেন আসলে তাকে মাদার টেরিসার হোম থেকে নিয়ে গিয়েছিল। দোয়েল, সামনের বছর আবার এসো, নিশা আর বিদিশা নামে কার্নিস দুটোর মাঝখানে দাঁড়িয়ে আবার বিয়ার খাবো। সুবোধ সরকার আপনারা এক ডাকেই চেনেন, বর্তমানে একজন শক্তিশালী কবি এবং মস্তিষ্কের সূক্ষ্মতা দিয়ে তার চিন্তা ভাবনার যে প্রতিফলন ঘটিয়েছেন, সূক্ষ্ম মনস্তত্ত্বের কবি।
অনেক কিছু তার কবিতায় আমরা যেমন সমাজ ভাবনার পরিচয় পাই, আবার নানান ধরনের প্রেম, প্রীতি, মানবিকতা, মনুষ্যত্ব, বিবেক নানাভাবে কবিতায় উঠে এসছে। দীর্ঘদিনের কবি, এবং সুতরাং এখানে নতুন করে কিছু বলার নেই। আর সুবোধ সরকারকে পশ্চিমবঙ্গে এখন প্রত্যেকেই চেনেন। শুধু পশ্চিমবঙ্গ কেন, আন্তর্জাতিক ক্ষেত্রেও তার পরিচিতি আছে, জনপ্রিয় কবি। এবং এই মুহূর্তে কবিতা একাডেমির, আমাদের রাজ্য কবিতা একাডেমিরও সভাপতি। আর অবশ্যই তার নিজ গুণেই তিনি আলোকিত হয়ে আছেন। আমরা পরের কবিতায় যাই। শেষ করব কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতায়। রাস্তা দিয়ে চলতে চলতে বলি, এই হয়তো শেষবার তোমার ধুলো দিয়ে হেঁটে গেলুম, আমাকে তোমরা মনে রেখো। আগুনে হাত রেখে জ্বলতে জ্বলতে বলি, এই হয়তো আমার শেষ প্রার্থনা, হে পাবো, আমাকে তোমরা ভুলে যেও না। 7 নম্বর বেডের সেই ছেলেটাকে আজ মনে পড়ছে। তার ফুসফুস যখন কিছুতেই আর বাতাস পাচ্ছিল না, তখন আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলুম। বলেছিলুম, ভাই তুমি যেখানে যাচ্ছ যাও, আমি তোমাকে সারা জীবন মনে রাখবো। কিন্তু সারা জীবন বলতে আজ আর দৃষ্টি আমার যোজন যোজন ধাবিত হয় না, দিগন্ত নেহাত চোখের সামনে এসে ঠেকেছে। আমি দেখতে পাচ্ছি সংকীর্ণ সেই পরিধির মধ্যে লাখো লাখো গোলাপ ফুলের মেলা বসেছে। তাদের কারো বয়স 14, কারো 19, কারো 23। আমি বুঝতে পাচ্ছি তাদের সেই মিছিলের মধ্যে অলক্ষ্যে ঘুরে বেড়াচ্ছে মৃত্যু। বৃন্ত থেকে যে কোনো মুহূর্তে তারা ঝরে পড়তে পারে। আমি আমার ঘর থেকে উঠোনে নেমে এসে বলি, ভাই টাটকা এক মুঠো বাতাস আনতে, দিগন্তের ওই দেওয়াল ভাঙতে এখন আমি যাত্রা করব, যাতে তোমরা মৃত্যুর নিঃশ্বাসে ঝরে না পড়ো, কিন্তু অনন্ত জীবন পাও। এই আমি আমার ঘরের চাবি তোমাদের হাতে তুলে দিয়ে গেলুম, আমাকে তোমরা মনে রেখো। নমস্কার। শুনলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এবং কাকে ছেড়ে কার কথা বলবো, দীর্ঘ দিনের পথ পরিক্রমা বাংলা কবিতার জগতে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, উনিও অত্যন্ত শক্তিশালী। এবং ওনার কবিতা সত্যি কথা বলতে গেলে মানুষের মনকে নাড়া দেয় বিশেষভাবে। তার যে বিশেষ কিছু চিন্তা ভাবনা, সামাজিক চিন্তা ভাবনা, যেমন আমরা কিছু কিছু কবিতা আমরা যেমন মনে বিশেষ করে মনে থাকে। আজকাল কলকাতার যিশু তো লোকের কাছে বিশেষভাবেই ধরা দিয়ে আছে মানুষের কাছে। আর তার অসংখ্য কবিতা, আমি যখন নাম বলতে গেলে সেগুলো ধীরে ধীরে, এমনকি বাঙালির দুর্গাপুজোকে কেন্দ্র করেও তিনি একটা অদ্ভুত কবিতা লিখেছেন। যারা কবিতার প্রথম লাইন, সেই নগরে উৎসব চলে শুনো সর্বজন। ওনার দৃষ্টিভঙ্গিতে কিন্তু উনি খুব প্রসারিত দৃষ্টিভঙ্গি, এবং একটু লেখায় সম্ভবত একটু বামপন্থী ঘেঁষা তো ছিলেন তিনি, বাম ঘেঁষা। এবং তার চিন্তা চেতনা ছিল উদার, প্রশস্ত, এবং এত বড় মন নিয়েই তিনি হয়েছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আজকে আমাদের সময় শেষ, বুঝতেই পারছেন। আমরা আবৃত্তিকার সলিল সরকারকে আরেকদিন আমাদের এই বিশেষ অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনায় আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই সঙ্গে সলিল সরকার ও আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আমাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।